আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব ইউরেনিয়াম মজুত অক্ষত, দ্রুতই পরমাণু কর্মসূচি চালু করতে পারবে ইরান। জানিয়ে দেব ত্রাণের নামে মরণ ফাঁদ, ইসরায়েলি হামলায় নিহত আরও ৭৯ ফিলিস্তিনি। এরপর রয়েছে এমন বিজয়ের জন্য ইরানিদের গর্ব করা উচিত, বললেন পেজেকশিয়ান। সর্বশেষ থাকছে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষয়ক্ষতির পরিসংখ্যান দিল ইসরায়েল। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইউরেনিয়াম মজুদ অক্ষত, দ্রুতই পরমাণু কর্মসূচি চালু করতে পারবে ইরান। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলায় ইরানের পরমাণু সক্ষমতা ধ্বংস হয়নি, বরং কয়েক মাস পিছিয়ে গেছে মাত্র। এমনটাই বলছে পেন্টাগনের প্রাথমিক গোয়েন্দা মূল্যায়ন। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইরান ও ইসরায়েলের মধ্যে একটি নরবরে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিআইএ এই মূল্যায়ন প্রতিবেদন তৈরি করেছে, যা পেন্টাগনের প্রধান গোয়েন্দা সংস্থা এবং যুক্তরাষ্ট্রের 18টি গোয়েন্দা সংস্থার একটি। প্রতিবেদনের সঙ্গে সংশ্লিষ্ট অন্তত 2টি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে, যারা পরিচয় গোপন রাখার শর্তে কথা বলেছেন। তাদের একজন জানান, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ সম্পূর্ণভাবে ধ্বংস করা যায়নি। দেশটির বেশিরভাগ পরমাণু স্থাপনায় মাটির গভীরে অবস্থিত। ফলে পুরো কর্মসূচিটি 1 থেকে 2 মাসের জন্য সাময়িকভাবে ব্যাহত হয়েছে মাত্র। প্রতিবেদন অনুযায়ী ইরান কয়েক মাসের মধ্যেই পুনরায় পরমাণু কর্মসূচি চালু করতে সক্ষম হবে। 3টি পৃথক সূত্রের একজন জানান, ইরান সর্বনিম্ন 1 বা 2 মাসের মধ্যেই কর্মসূচি চালু করতে পারে বলে ধারণা করা হয়েছে। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, হামলার পর কিছু সেন্ট্রিফিউজ এখন অক্ষত অবস্থায় রয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ট্রাম্প প্রশাসন দাবি করছে, তাদের হামলা ইরানের পরমাণু কর্মসূচিকে ব্যাহত করেছে। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প আগে থেকেই বলছে, এই হামলায় ইরানের পরমাণু স্থাপনাগুলো সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে। ত্রাণের নামে মরণ ফাঁদ, ইসরায়েলি হামলায় নিহত আরও ৭৯ ফিলিস্তিনি। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞ থামছেই না। মঙ্গলবার উপত্যকাটিতে বিভিন্ন স্থানে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৭৯ জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও 289 জন। তাদের মধ্যে ত্রাণ দিতে গিয়ে ইসরায়েলি সেনাদের গুলিতে প্রাণ হারিয়েছে অন্তত 49 জন। বুধবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, 2023 সালের 7 অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় গাজার এ পর্যন্ত 56,077 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও অন্তত 1,31,848 জন। হতাহতের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। 2 মাসের যুদ্ধবিরতি শেষ হওয়ার আগেই 18 মার্চ গাজায় আবার হামলা শুরু করেছে ইসরায়েল। এরপর থেকে ইসরায়েলি হামলায় 5,779 জন মৃত্যুবরণ করেছে ও 19,807 জন আহত হয়েছে। হাসপাতাল ও চিকিৎসকদের সূত্রের বরাতে আল জাজিরা জানিয়েছে, মঙ্গলবার মধ্য গাজায় ত্রাণ দিতে গিয়ে ইসরায়েলের সেনাদের গুলিতে অন্তত 25 জন নিহত হন। ওয়াদি গাজার দক্ষিণে সালাহ আল দিন সড়কে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ কেন্দ্রে গুলির এই ঘটনায় 140 জন আহত হয়েছেন। তাদের মধ্যে 62 জনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে মার্কিন বার্তা সংস্থা এপি। এছাড়া দক্ষিণ গাজার খান ইউনিসের আল তেনা সড়কে ত্রাণ নিতে গেলে বেশ কয়েকজন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করে ইসরায়েলি সেনারা। উত্তর গাজানগর এবং দক্ষিণের রাফা ত্রাণ নিতে যাওয়া ফিলিস্তিনিদের হত্যা করা হয়। সব মিলিয়ে ত্রাণ নিতে গিয়ে এতে দিন 49 জন ফিলিস্তিনি নিহত হন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ত্রাণ দিতে গিয়ে 1 মাসে ইসরায়েলি বাহিনীর গুলিতে গোলাবর্ষণ অন্তত 516 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছে 3,799 জন। যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই গত 2 মার্চ থেকে গাজায় ত্রাণ প্রবেশ বন্ধ করে দেয় ইসরায়েল। এতে অবরুদ্ধ উপত্যকাটিতে দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরি হয়। সম্প্রতি যুক্তরাষ্ট্র জিএইচএ প্রতিষ্ঠা করে ইসরায়েলি বাহিনীর সহায়তায় কিছু এলাকায় ত্রাণ দিচ্ছে, যা 21 লাখ বাসিন্দার উপত্যকাটিতে অর্ধ অনাহারে থাকা মানুষের চাহিদার তুলনায় খুবই কম। দাতব্য সংস্থাগুলোকে বাদ দিয়ে এভাবে ত্রাণ দেওয়ার সমালোচনা করছে জাতিসংঘ। সংস্থাটি বলেছে, গাজায় ত্রাণকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। গাজায় দুর্ভিক্ষ পরিস্থিতি নিয়ে বিভিন্ন দেশ সমালোচনার মুখে গত মে মাস শেষ দিকে জিএইচএফ ত্রাণ দেওয়া শুরুর পর থেকে ত্রাণ নিতে প্রতিদিন ইসরায়েলি সেনাদের গুলিতে কয়েক ডজন করে ফিলিস্তিনি প্রাণ হারাচ্ছে। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী শিবির সংস্থার প্রধান ফিলিপ লজ্জারিনি মঙ্গলবার জার্মানির বার্লিনে এক সংবাদ সম্মেলনে বলেন, কথিত ত্রাণ দেওয়ার এই ব্যবস্থা একটি ঘৃণ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে।
এমন বিজয়ের জন্য ইরানিদের গর্ব করা উচিত, বললেন পেজেকশিয়ান। 12 দিনের সংঘাতের পর ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির পর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ান বলেছে, যুক্তরাষ্ট্র সমর্থিত ইসরায়েলি আগ্রাসনের মধ্যে ঐক্য ও প্রতিরোধ ধরে রাখার জন্য ইরানবাসী গর্বিত হওয়ার যোগ্য। তার ভাষায়, সর্বসাধারণের উচিত নিজেদের বিজয়ের জন্য গর্ব করা। মঙ্গলবার রাতে দেওয়া এক বার্তায় প্রেসিডেন্ট পেজেকশিয়ান বলেন, টানা 12 দিনের আগ্রাসনের পর ইরানের সশস্ত্র বাহিনীর চূড়ান্ত জবাবে ইসরায়েলি দখলদার বাহিনী যুদ্ধবিরতি মানতে বাধ্য হয়। এ সময় ইরানিদের মধ্যে যে ঐক্য ও সংহতি সৃষ্টি হয়েছে সেটিকে ভবিষ্যতের জন্য রক্ষা করতে হবে। তিনি বলেন, দেশের যে মূল্যবান ঐক্য ও সংস্কৃতি সৃষ্টি হয়েছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটি জাতীয় সম্পদ। এর ধারাবাহিকতা বজায় রাখা আবশ্যক। ভবিষ্যতের আশাব্যঞ্জক দিয়ে তুলে ধরে পেজেকশিয়ান বলেন, ইরানি জাতির বিজয়ের পর দেশের সামান্য আর উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে, তবে সেই ভবিষ্যৎ নির্ভর করছে জনগণের মধ্যে এই ঐক্য অক্ষুণ্ণ রাখার উপর। তিনি দাবি করেন, শত্রুরা ইরানি সশস্ত্র বাহিনীর হাতে যে পরিমাণ ক্ষয়ক্ষতি আঘাত পেয়েছে তা ইরানের অনেক বেশি। পেজেকশিয়ান বলেন, জায়নিস্ট শত্রুদের এই দুঃসাহসী কর্মকাণ্ড তাদের উপর বিশাল খরচ চাপিয়ে দিয়েছে এবং এর মাধ্যমে গোটা বিশ্বের কাছে ইরানি জাতির মহত্ব প্রমাণিত হয়েছে। ইরানি প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, বিজয়ের পর যে গর্ব তা জনগণের কারণেই এসেছে এবং এজন্য তাদের নিজেদের নিয়ে গর্বিত করা উচিত। বার্তার শেষ অংশে প্রেসিডেন্ট পেজেকশিয়ান বলেন, ইরাক আঞ্চলিক স্থিতিশীলতা ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সহাবস্থানে দৃঢ়ভাবে বিশ্বাস করে। ইরানের প্রতিরক্ষা সক্ষমতা মুসলিম ও প্রতিবেশী দেশগুলোর সেবায় নিয়োজিত। আঞ্চলিক দেশগুলোর সতর্কতা ও প্রজ্ঞায় দুটি গুণী শত্রুদের বিভাজনমূলক চক্রান্ত ব্যর্থ করে দিতে পারবে। ইরানি ক্ষেপণাস্ত্র হামলার ক্ষয়ক্ষতির পরিসংখ্যান দিল ইসরায়েল। গত 13 জুন থেকে শুরু হওয়া ইরান ইসরায়েল সংঘাতের অবসান হয়েছে 24 জুন। টানা 12 দিনের এই সংঘাতের মধ্যে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা সরাসরি ব্যক্তিগত ক্ষতির জন্য প্রায় 39,000টি ক্ষতিপূরণ দাবির আবেদন পেয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। বুধবার ইসরায়েলি গণমাধ্যমের বরাতে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এই তথ্য জানিয়েছে। ইয়েদিওয়াত আহরনট পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, গত 13 জুন ইসরায়েল ইরান সংঘর্ষ শুরুর পর থেকে ইসরায়েলি ট্যাক্স অথরিটি অধীনে ক্ষতিপূরণ তহবিল আনুমানিক 38,700টি দাবি দাখিল করা হয়েছে। এই দাবিগুলোর মধ্যে ছিল 30,809টি ভবনের ক্ষতি, 3713টি যানবাহনের ক্ষতি এবং 4,085টি যন্ত্রপাতি অন্যান্য সামগ্রিক ক্ষতি। গণমাধ্যমটি আরও জানিয়েছে, অনুমান করা হচ্ছে আরও কয়েক হাজার ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে এখনও সেগুলোর জন্য কোনো আবেদন দাখিল করা হয়নি। এদিকে ইসরায়েলি ওয়েবসাইট বেহাদ্রে হারেদিম জানিয়েছে, শুধু সেন্ট্রাল ইসরায়েলের তেল আবিবে 24,932টির বেশি ক্ষতিপূরণের দাবি দাখিল করা হয়েছে। এরপরে রয়েছে দক্ষিণাঞ্চলীয় শহর আশকেলন, সেখানে 10,793টি ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। এদিকে ইসরায়েল ওয়েবসাইট বেহাদ্রে হারেদিম জানিয়েছে, শুধু সেন্ট্রাল ইসরায়েলের তেল আবিবে 24,932টির বেশি ক্ষতিপূরণ দাবি দাখিল করা হয়েছে। এরপরে রয়েছে দক্ষিণাঞ্চলীয় শহর আশকেলন, সেখানে 10,793টি ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। তবে এখনও পর্যন্ত মোট কী পরিমাণ অর্থ ক্ষতিপূরণ হিসাব দেওয়া হতে পারে সেই বিষয়ে কোনো আর্থিক অনুদান প্রকাশ করা হয়নি। গত 13 জুন থেকে ইসরায়েল ইরানের একাধিক স্থানে বিমান হামলা চালিয়েছে, যার মধ্যে ছিল সামরিক পারমাণবিক স্থাপনা। ইসরায়েল দাবি করছে তেহরান একটি পারমাণবিক বোমা তৈরি করা হয় দ্বারপ্রান্তের কাছে, তবে ইরান এ দাবি কঠোরভাবে অস্বীকার করছে।